আজকে নতুন মন্ত্রীরা সচিবালয় গেছে, সচিবালয় জমজমাট, ফুলেল শুভেচ্ছা যা হয় আর কি। তারপরে তো আছেই, প্রথম দিনই কে মুখ দেখাবে, মন্ত্রীর কাছাকাছি যাবে, তার একটা কম্পিটিশন চলবে অফিসে এবং বাসাকে ঘিরে। তো আজকে একটা খবরও দেখলাম যে তারেক রহমানের 50 সদস্যের মন্ত্রিসভায় 41 জনই নতুন। আর বিভিন্ন টেলিভিশনের খবরে দেখা যাচ্ছে স্বাস্থ্য, তারপরে সড়ক, এই সমস্ত জায়গার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা বলতেছে যে তারা বিগত সময়ের দুর্নীতি উন্মোচন করবে। এই কথাটা আসলে খুব বেশি আশাবাদী হই না, এই কারণে খুবই হতাশ হয়েছি যখন ইউনূস সরকারের যারা অন্তর্বর্তী সরকারের যেই উপদেষ্টারা বিভিন্ন মন্ত্রণালয়ে যাওয়ার পর, বিশেষ করে ছাত্র প্রতিনিধি যেই কয়েকজন আছেন, তারা যাওয়ার পর আমার মনে হলো গত 15 বছরের নানা দুর্নীতি অনিয়মের চিত্রগুলো তারা খুলে দেবে। কোনো জায়গায়, কি অর্থ মন্ত্রণালয়, কি ক্রীড়া মন্ত্রণালয় বা অন্যান্য যোগাযোগ, স্থানীয় সরকার, কোনো জায়গায় কিন্তু সেই যে একেবারে প্যান্ডোরার বাক্স খুলে গেল, ওই রকম কোনো দুর্নীতির প্যান্ডোরার বাক্স খুলে গেল, ওই রকম কিন্তু চিত্র আমরা দেখলাম না। খুবই হতাশ মনে হলো যেন রেগুলার গভর্নমেন্ট, আগের গভর্নমেন্টও তাদেরই গভর্নমেন্ট ছিল, সুতরাং ওই যা হয় সবকিছু চাপা দেয়া। এর কারণ হলো যে পলিটিক্যাল কমিটমেন্ট থাকতে হয়। আর যে আমলাতন্ত্র, সে আমলাতন্ত্রকে দিয়ে করানো, অথবা আমলাতন্ত্রকে জবাবদিহিতার আওতায় এনে সেটাকে বাস্তবায়ন করা, যে এই বিগত সময় এইভাবে দুর্নীতিগুলি হয়েছে, আমরা এই দুর্নীতি পদগুলো বন্ধ করলাম, আর এই দুর্নীতির বিষয়গুলো আমরা দ্রুত হস্তান্তর করলাম। কিছুই হয়নি। যা গ্রেপ্তার হয়েছে সব হত্যা মামলা। দেখেন দুর্নীতির মামলা কয়টা হয়েছে গত, এখনো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এগুলি সবই হচ্ছে হত্যা, গুম, এইসব সংক্রান্ত। দুর্নীতির মামলা কিন্তু নেই। পাচার টাকার ব্যাপারে শুধু গল্পটাই শুনে গেলাম। একটা পাচার টাকা, একটা মানে 1 কোটি 10 কোটি টাকাও ফিরে আসেনি। সবই হচ্ছে, হবে, এগুলি সময় লাগবে, এই সমস্ত কথাবার্তা বলতে বলতে 16-17 মাস তারা পার করে চলে গেল। তো এখন আবার সেই নতুন করে শুনতেছি যে দুর্নীতির সমস্ত বিষয়গুলো উন্মোচিত করা হবে, দুর্নীতি বন্ধ করা হবে। কিন্তু খবরটা হলো এই 50 সদস্যের মন্ত্রিসভার একটা ঢাউস মন্ত্রিসভা, ঢাউস আকারের একটা মন্ত্রিসভা হলো 41 জনও নতুন। তারেক রহমান বলেছিলেন যে সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে বিএনপির, তো সেই অভিজ্ঞতাটা ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে 41 জনই নতুন, তার মানে 41 জনের কোনো অভিজ্ঞতা নেই, বাকি থাকলো 9 জন। তাহলে কিন্তু বলতে গেলে একদম নতুন আকারের একটা মন্ত্রিসভা, কিন্তু তার সংখ্যাটা আবার অনেক বড়। এখন মন্ত্রিসভা কি বড় হইলেই খুব কাজে গতিশীলতা আসে? না, আসে না। আমি নিশ্চিত যে মন্ত্রিসভা যদি ছোট হয় এবং খুব ইফেক্টিভ হয়, ওইটা সবচেয়ে বেশি কার্যকর, কারণ তখন সামলানো যায়। আপনি যত বেশি মন্ত্রী দেবেন তত বেশি ছড়ায় যাবে এবং এলোমেলো অবস্থা হবে। এখন এতগুলো মন্ত্রী, তাদের কার্যক্রমটা কে ভালো পারফর্ম করছে, কে করছে না, এইগুলি মনিটরিংটা কে করবে? কারণ ধরেন এমপি হিসেবে বুঝলাম 5 বছরের জন্য সে কনফার্ম, আর মন্ত্রী হিসেবে এই 50 সদস্যের মন্ত্রিসভার সদস্যরা যদি মনে করে 5 বছরের জন্য তাদের মন্ত্রিত্ব কনফার্ম, তাহলে কিন্তু বিপজ্জনক হবে। ফলে তাদেরকে দিয়ে কাজ করানো এবং তাদের পারফরমেন্স যদি ঘাটতি হয়, তাহলে তাদেরকে অফ করানো, আবার নতুন পুনর্গঠন করা, অভিজ্ঞদেরকে আনা। এখন কিন্তু 209 জন সদস্য, তার মধ্যে কিন্তু অনেক অভিজ্ঞ এবং ডেডিকেটেড মানুষ কিন্তু নাই। যেমন দেখেন ফজলুর রহমান, আলোচিত কিশোরগঞ্জের, শেষ পর্যন্ত তারই কিন্তু জামাত বিরোধী মুক্তিযুদ্ধের পক্ষের যেই স্লোগান, আওয়াজ, সেটা দিয়েই কিন্তু একটা গতি নিয়ে আসলো এই নির্বাচনে। কিন্তু সেই ফজলুর রহমানের কথা সবাই বলল যে তিনি মন্ত্রী হচ্ছেন এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তিনি ঠাঁই পাননি আরো অনেক আলোচিত, যেমন খন্দকার মোশাররফ, ডক্টর মঈন খান, যাদের অভিজ্ঞতা আছে, তারা ঠাঁই পাননি। গয়েশ্বরচন্দ্র রায়, তিনিও নাই। আমানুল্লাহ আমান, তিনিও নেই। এমনকি
আমার ছাত্র জীবনের যে নেতাদের মধ্যে নাজিমুদ্দিন আলম তিনি নেই, খায়রুল কবির খোকন তিনি নেই। বলা হচ্ছে 25টা জেলায় কোনো মন্ত্রী নেই। যেমন যশোরে অমিত আছে, যশোরে একটাই জিতেছে, অমিতকে দিয়েছে, কিন্তু আলী আসগার লবি নেই। খুলনার মতন একটা এত বড় জেলা, সেই জেলায় কেউ নাই। কুষ্টিয়ারও সম্ভবত কেউ নাই। এরকম 25টা জেলার কোনো প্রতিনিধিত্ব নেই। তো জেলা ভিত্তিক মন্ত্রী করার আমি পক্ষপাতী না, কিন্তু যেটা হলো যে মন্ত্রী হিসেবে পারফরমেন্সটা যাতে খুব ভালো হয়, আর এটা যাতে কেউ মানে তারেক রহমানও যাতে খেয়াল রাখেন যে এটাই যাতে মানে শেষ মানে মন্ত্রিসভা নিয়োগ দিল 5 বছরের জন্য, এটাই যাতে ফাইনাল না হয়। ফলে তাদেরকে তাদের পারফরমেন্সটা আদায় করা, সেই জায়গাগুলো এবং দুর্নীতির মূলচ্ছেদ করা, দুর্নীতি বন্ধ করা, আগে যা যা হয়েছে সেইগুলো যাতে না হয় নতুন করে, এইগুলো কিন্তু খুবই চ্যালেঞ্জিং। এইটা যত সফলভাবে তারেক রহমান করতে পারবেন, তার সরকার তত বেশি সফল হবে।